তো চলো আজকে আমরা জানবো ভাগ্য ও পরিশ্রমের মধ্যে পার্থক্য। আসলে ভাগ্য আর পরিশ্রম কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত। তো ভাগ্য হচ্ছে ফরচুন, ভাগ্য। আর একটা হচ্ছে হার্ডওয়ার্ক। তো ভাগ্য আর হার্ডওয়ার্ক একে অপরের সাথে ইন্টার রিলেটেড। অনেকে বলবে যে হার্ডওয়ার্ক কোনো কাজে আসে না যদি ভাগ্যে না থাকে। আমার যদি ভাগ্যে না থাকে তাহলে আমি অযথা পরিশ্রম করে কি করব? তো এই কোশ্চেনটার অ্যান্সার দেখো যে ভাগ্য একটা পরিশ্রম কিভাবে? যে তুমি ধরো একটা মানুষকে সহযোগিতা করবা, তোমাকে তাহলে অবশ্যই সেই মানুষটার কাছে যাইতে হবে। তুমি যদি বাসায় বসে রিলস দেখতে দেখতে ভাবো যে আমি সবাইকে সহযোগিতা করব, সবাইকে হেল্প করব এবং এর মাধ্যমে আমি মহামানব হয়ে যাব, তাহলে কি তুমি পারবা? তোমাকে অবশ্যই যাকে হেল্প করবা তার কাছে যাইতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তার পাশে থাকতে হবে। ধরো একজনকে তুমি ব্লাড দিবা, রক্ত দিবা, তাহলে কি তোমাকে অবশ্যই মেডিকেলে যাইতে হবে বা কোনো এক জায়গায়, যে জায়গায় রক্ত দিতে পারবা। এখন তুমি বাসায় বসে ভাবছো আমি রক্ত দিব, শুয়ে শুয়ে ভাবছো রক্ত দিব, কিন্তু তুমি কোথাও যাচ্ছ না, তাহলে কি রক্ত দেওয়াটা হবে? হবে না। এখন তুমি বলতে পারবা না বাসায় বসে যে আমার ভাগ্যে ছিল না। বুঝছো? তোমাকে অবশ্যই যাইতে হবে, যাওয়ার পরে তারপরে তোমাকে বিবেচনা করতে হবে আসলে কি হয়েছে। এখন এরকমই একটা জিনিস, তুমি যদি বাসায় বসে আসো, হোম, তুমি বাসায় বসে আসো, ভাবছো যে আমি বাসায় বসেই দোয়া করব, তাহলেই ধরো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বাসায় কোনো রিলস দেখতে দেখতে দোয়া করব, তাহলে কি হবে? তোমাকে দোয়া করার জন্য হলেও কি করতে হবে? আল্লাহর ঘরে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, তোমাকে দোয়া করার জন্য হলেও মসজিদে যাইতে হবে, ইবাদত করতে হবে, তারপরে তোমাকে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে তোমাকে আল্লাহ দিবে। এটাই হচ্ছে। এখন যদি তুমি এই যে দেখো ভাগ্য কি? ভাগ্য পরিবর্তন করার জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, কেননা দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এখন এই দোয়ার জন্য আবার কি তোমাকে অবশ্যই বাড়ি থেকে কিসে যেতে হবে? মসজিদে যাইতে হবে, আল্লাহর রাস্তায় যাইতে হবে, তারপরে তোমাকে দোয়া চাইতে হবে। এই যে যাওয়াটা, এটাও কিন্তু একটা পরিশ্রমের অংশ। তার মানে কি, তোমার যে দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে, সেটার জন্য তোমাকে কি পরিশ্রম করতে হয়। তার মানে কি, ভাগ্য একটা পরিশ্রম, ভাগ্যও অবশ্যই একটা পরিশ্রম। যে অনেক স্টুডেন্ট বলবে, দেখবা যে পরিশ্রম করলাম, কাজ হলো না, ভাগ্যে ছিল না। কিন্তু এখানে একটা বিষয় আছে যে তুমি দোয়া ধরো রেগুলার দিন করছো, রেগুলার দোয়া করছো, সেটা বেশি আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, নাকি বৃষ্টি হচ্ছে এই টাইমে দোয়া করলে আল্লাহর কাছে বেশি ইম্পর্টেন্ট হবে? অবশ্যই দোয়ার কিছু নিয়ম আছে যে এই টাইমে দোয়া করলে আল্লাহ কবুল বেশি করে। মানে কি, একটা নিয়মের মধ্যে তোমাকে অবশ্যই আসতে হচ্ছে যে এই টাইমে দোয়া করলে তুমি একটা ভালো কিছু মানে পাওয়ার আশা রাখতে পারো, কেননা আল্লাহ বলে দিছে। তেমনি তুমি যদি পরিশ্রমটা একটা গাইডলাইন অনুসারে করো, ধরো পরিশ্রম করলা, সারাদিন পড়লা, তুমি সারাদিন পড়ছো কিন্তু তোমার রেজাল্ট আসছে না, সারাদিন পড়ছো কিন্তু রেজাল্ট আসছে না, মানে সেইভাবে রেজাল্ট আসছে না, তোমার পরিশ্রমের অনুযায়ী রেজাল্ট আসছে না। কেন আসছে না? কারণ তুমি গাইডলাইন ফলো করছো না, তুমি নিয়ম ফলো করছো না, নিয়ম ফলো না করেই তুমি সারাদিন পড়ছো, এই জন্য তুমি রেজাল্ট পাচ্ছ না। তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে। যেমন যে তুমি যদি বৃষ্টির দিনে দোয়া করো, বৃষ্টির সময়, তাহলে তোমার দোয়াটা বেশি কবুল হচ্ছে। তেমনি তুমি যদি গাইডলাইন ভালোভাবে ফলো করো, যে একটা কোশ্চেন ব্যাংকের যে মানে ফর্মুলাগুলোর উপর থেকে বেশি কোশ্চেন হয়, সেইগুলা ফলো করো, তাহলে দেখবে হবে আগাচ্ছে। একটা ভালো টিউটর রাখা উচিত, যেই টিউটরটা তোমাকে গাইডলাইন দিবে যে আসলে এখানে চান্স পাওয়ার জন্য কিভাবে কোন জিনিসগুলোর উপর বেশি এফোর্ট দিতে হয়। দোয়া করার সময়ও তোমাদের এইসব বিষয়ে বিবেচনা রাখতে হবে যে কোন সময় দোয়া বেশি কবুল হচ্ছে। দেখো যে একটা হচ্ছে আসরের পরে তোমাদের দোয়া কবুল হয় বেশি,
জুম্মার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার বেশি। তেমনি তুমি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও এটা উল্লেখ করতে পারো যে আমি যদি একটা ভালো গাইডলাইন নিয়ে অনুশীলন করে আগাই তাহলে আমার চান্স পাওয়ার প্রবণতাটা আরো বেশি বেড়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে ভাগ্যও একটা পরিশ্রম, বুঝছো? ভাগ্যও একটা পরিশ্রম। ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের কি দরকার? দোয়া দরকার। আর দোয়া করার জন্য আমাদের আল্লাহর রাস্তায় যাওয়া উচিত। এই এইসব বিবেচনা করলে তোমার দেখা যাবে যে ভাগ্যটাও আসলে একটা হার্ডওয়ার্ক। তাই এইসব নিছক কথাবার্তা যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি নয়, এইসব নিছক কথাবার্তা থেকে দূরে থাকো। তুমি তোমার সর্বোচ্চটা দাও। আমার অনেক ফ্রেন্ড ছিল, বুঝছো? আমার অনেক ফ্রেন্ড ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই ভালো জায়গায় গেছে, বুয়েট, মেডিকেল, ডিইউ, আবার অনেক ভালো জায়গায় গেছে। তারপরে রুয়েট, কুয়েট, চুয়েট, অনেক ভালো জায়গায় গেছে। কিন্তু তার মধ্যে অধিকাংশই ছিল কঠোর পরিশ্রম, বুঝছো? কঠোর পরিশ্রম। পরিশ্রম এর কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনোই বিকল্প নেই। এটা আমি কেন বলছি? তুমি ধরো যে বোঝা, বোঝা আর মুখস্থ করা, এই দুইটার মধ্যে অনেকের কনফিউশন আছে। তো দেখো, বোঝা আর মুখস্থ করার মধ্যে পার্থক্যটা আমি তোমাকে বোঝাই। যে ধরো বোঝা, এই জায়গায় হচ্ছে বোঝা, কোনো কিছু বুঝে পড়া যেটাকে বলে বোঝা, আর মুখস্থ, এই দুইটার মধ্যেও অনেকের কনফিউশন আছে যে বোঝা কি আর মুখস্থ কি। দেখো, যে বোঝা হচ্ছে তুমি একটা জিনিস বুঝলা, বুঝলা, হ্যাঁ, তাহলে তোমার কয়দিন মনে থাকতে পারে এই জিনিসটা? অবশ্যই একাধিক দিন। ধরো একটা পড়া তুমি পড়লা, 2 দিন মনে আসে, 2 দিন মনে আসে। আর মুখস্থ করে একটা পড়া তোমার কতক্ষণ মনে থাকতে পারে? 1 ঘন্টা, 2 ঘন্টা, ধরো 1 ঘন্টা, 1 ঘন্টা ধরো, 1 ঘন্টা মনে আসে। এখন যারা বোঝে ভালো, যারা বোঝে ভালো, তারা ধরো একবার পড়লো, তাদের 2 দিন মনে থাকলো। কিন্তু তোমার আমার মতো যাদের ব্রেন, তাদের তো হচ্ছে অনেক টাইমে অনেক কিছু বুঝি না, বুঝি না, অনেক কিছুই বুঝি না। তো তাদের কি করা উচিত? এই যে দেখো, যে একটা পড়া 1 ঘন্টা মনে থাকলো, 1 ঘন্টার পরে আমি আবার সেটাকে মুখস্থ করবো, আবার মুখস্থ করবো, বুঝছো? তাহলে দেখবা যে এবার ডিউরেশন বেড়ে আমাদের হয়েছে 3 ঘন্টা। 1 ঘন্টা যেটা মনে থাকতো সেটা দ্বিতীয়বার পড়ার পরে 3 ঘন্টা মনে আসে। এরপরে কি করব? 3 ঘন্টা মনে থাকার পর আবার যখন ভুলে যাব, তখন আবার পড়বো, আবার পড়বো। 4 বার পড়ার পরে দেখবা যে তোমার ওই জিনিসটা অবশ্যই এই 2 দিন মনে থাকছে, বুঝছো? তাহলে কি, এই যে ট্যালেন্ট, যারা ট্যালেন্ট আর এই যে হার্ডওয়ার্কিং, কোনো ডিফারেন্স আছে? না। তোমার এইসব কোনো কথা নয় যে ট্যালেন্ট যারা তারা অনেক ভালো, আমি হার্ডওয়ার্ক করলে আমি পারবো না, এসব এসব শুধু বাহানা মাত্র। হ্যাঁ, বাহানা দিয়ে কিছু হবে না, তোমাকে করতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। এই যে দেখো, যে প্রথম দিন 1 ঘন্টা মনে থাকলো, তুমি ওই 1 ঘন্টা পরে আবার পড়লা জিনিসটা, তারপরে তোমার 3 ঘন্টা মনে থাকলো, তারপর তুমি আবার পড়লা, তাহলে কি তোমার 2 দিন অবশ্যই মনে থাকবে। এইভাবে কনসিস্টেন্সি ধরে রেখে তুমি পরিশ্রম করো। তোমার আমার তো ভাগ, মানে তোমার আমার তো আর এত ট্যালেন্ট নাই যে একটা পড়ার সাথে সাথে বুঝে যাব। আমার তোমার অনেক পরিশ্রম করতে হবে। আর ভালো কিছু অর্জন করতে হলে আমাদের পরিশ্রমের বিকল্প নেই। এই যে একদিন পড়ার পরে তার 2 দিন মনে আছে, এরকম মানুষের যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে ধরো অনেকেরই এরকম অ্যাবিলিটি আছে, কিন্তু আমার তোমার নাই। তাহলে আমাদের কি করা উচিত? এই যে এইটা ফলো করা, মুখস্থ করব। যদি কোনো কিছু না বুঝি, প্রথমে বুঝলে তো বুঝেই গেলাম, বুঝলে তো বুঝেই গেলাম, আর না বুঝলে এই যে ফলো, একটা পড়বো, মুখস্থ 1 ঘন্টা করব, মনে না থাকলে আবার 2 ঘন্টা করব, তারপর আবার পড়বো। যতক্ষণ না আমার সারা জীবন মনে থাকে ততক্ষণ চেষ্টা করে যাব, বুঝছো? এরকম মাইন্ডসেট নিয়ে আগাও। আর কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা ম্যাথ কোনো মানুষই বোঝে না, কোনো মানুষই বোঝে না। তোমাকে অনেক ম্যাথ এমন পাবা যেটা বোঝার ক্ষমতা নাই। আর টাইম, অ্যাডমিশন টাইম খুবই শর্ট, অ্যাডমিশন টাইম খুবই শর্ট, মানে একেবারে 3 মান্থের কাছাকাছি। এখন এই 3 মান্থের মধ্যে তুমি যদি কোশ্চেন ব্যাংকের সব টাইপ বুঝতে যাও, তাহলে অনেক ক্ষেত্রেই মানে বিপদে পড়ে যাবা। তো এই ক্ষেত্রে কি করবা? অনেক ম্যাথ আছে যে ছোট কনসেপ্ট, যে লন, লন টু দি ই টু দি পাওয়ার লন টু, এই ধরনের যে কনসেপ্টগুলো আছে, অনেক টাইমে দেখবা যে এগুলো ভুলে যাচ্ছে, বুঝতে পারছো না বা বোঝানোর মতো কেউ নাই। তখন কি করবা? মুখস্থ করে হলেও ওই টাইপটা পড়বা। এই যা ভাবো না যে আমি তো বুঝি না, বাদ দিয়ে রেখে দে, এটা হচ্ছে আমার দ্বারা সম্ভব না, এটা ভাবাই যাবে না। পরিশ্রমের উপরে আর কিছুই নাই। তোমাকে মুখস্থ হলেও করতে হবে, কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপ দেখে যাবা, এটাই। তো আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো,
বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। বুয়েটে আসছিল কিনা, এর আগে আসছিল হয়তো, তবে ইঞ্জিনিয়ারিং অন্যান্য ইউনিভার্সিটি এবং ঢাবির জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো ম্যাথটা এরকম যে ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স, ঠিক আছে? এই ম্যাথটা অনেক আসে, আর অ্যাডমিশনে নেক্সট টাইমে বুয়েট বা অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসতে পারে। তো এই ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করবে, দেখো যে ট্যান আছে কট আছে, এগুলাকে আমাদের এই ধরনের কম্পাউন্ড থাকলে ট্যান কট অথবা ওই পাশে যেগুলা আছে কি আছে সেক আছে, তো সেইগুলা থাকলে আমাদের সাইন কজে নিতে হবে, অবশ্যই সাইন কজে নিতে হবে। তো এটাকে কি করতে পারি, রুট ওভার সাইন এক্স, নিচে হচ্ছে রুট ওভার কস এক্স। আবার টেনকে ভাঙলে আমরা কি লিখতে পারি, রুট ওভার কস এক্স বাই রুট ওভার সাইন এক্স, এটা ডিএক্স। এখন এটাকে লসাগু করলে আমরা কি পাই, দেখো লসাগু করলে রুট ওভার সাইন এক্স কস এক্স, আর উপরে কি পাবো, এই যে দেখো রুট কস এক্স দ্বারা এটাকে ভাগ করলে রুট সাইন এক্স, তার মানে রুট সাইন এক্স ইন্টু রুট সাইন এক্স, এই জায়গায় হবে উপরে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখন এই যে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো যে নিচে আছে এটা আছে, মানে হচ্ছে রুট ওভার সাইন এক্স কস এক্স। তো এইটা দেখার সাথে সাথে তোমাদের মাথায় এই মানে এই সূত্রটা মাথায় আসবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে এই ফর্মুলাতে আনবো। কিভাবে আনবো, এই যে সামনে দেখো এই সাইন এক্স কস এক্স আছে, এটা সামনে আমাদের ফার্স্টে টু আনা লাগবে, ঠিক আছে, টু আনা লাগবে। তো এটাকে টু আনার জন্য আমাদের কি করা উচিত, উপরে একটা রুট টু দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি উপরে যদি রুট টু দ্বারা গুণ করি, তাহলে দেখো এই জায়গায় রুট টু ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচে হচ্ছে এই যে উপরে রুট টু দ্বারা গুণ করছি, নিচে টু আসবে রুটের মধ্যে, তার মানে রুট টু সাইন এক্স কস এক্স, ঠিক আছে, ডিএক্স। এখন দেখো টু এ বি আসছে, এখন আমাদের কি আনতে হবে, এখন আমাদের এই যে এ বি আনতে হবে। এখন এ বি কিভাবে আনা যায়, এখন দেখো এই লাইন থেকে আমরা প্রথম লাইনে এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে কি করব, দেখো যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স আছে উপরে, ডিএক্স আছে, আর নিচে কি আছে আমাদের রুট ওভার টু সাইন এক্স কস এক্স। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা রুটের মধ্যে ওয়ান ওয়ান লিখলাম। ওয়ান কিভাবে, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান লেখা যায়। আর আমরা এইটাকে এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স এ নিয়ে যাব, সেজন্য আমরা এই জায়গায় একটা ওয়ান বেশি করে দিলাম, আর এই জায়গায় কি থাকবে প্লাস টু সাইন এক্স কস এক্স। এখন দেখো যে আমরা একটা ওয়ান এক্সট্রা বেশি করে নিয়েছি, তাহলে কি করব, এটা বিয়োগ করে দিব এখান থেকে, তাতে কি হবে এই ওয়ান আর ওয়ান কাটাকাটি যাবে, আর পরবর্তীতে আমরা এই যে পূর্বের লাইনে যেটা ছিল সেটা ফিরে পাবো। এটাকে সিম্পলিফাই করব কিভাবে, এই যে উপরে রুট টু সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, আর নিচে আমাদের কি আছে, এই ওয়ানটাকেই সামনে থাকো, তারপরে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে আমাদের কি হবে, এই ওয়ানটা আগে চলে আসবে, তারপরে ওয়ান মাইনাস টু সাইন এক্স কস এক্স। এটা আমরা কেন করলাম, মাইনাস না নিয়ে তো আমরা এইটুকুকেই করতে পারতাম, এইটুকুকেই সাইন স্কোয়ার প্লাস টু সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ারে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা মাইনাসটা কেন নিলাম,
কারণ আমাদের দেখো উপরে সাইন এক্স প্লাস কস এক্স আছে, সাইন এক্স প্লাস কস এক্স আছে, আমাকে নিচে এমন একটা রাশি আনতে হবে যাতে যেটা ডিফারেন্সিয়েশন করলে ওপরেরটা পাওয়া যায়। এখন দেখো আমরা যদি এই যে সাইন এক্স মাইনাস কস এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কস এক্স ডিফারেন্সিয়েশন করলে cos x আছে, আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x, আর ওই মাইনাস আর ওই মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে কি প্লাস sin x। তার মানে এই যে এইটুকের ডিফারেন্সিয়েশন করলে আমরা এই যে উপরের এই রাশিটা পাবো। এই জন্য আমরা এই যে মাইনাসটা মাঝখানে আনলাম যাতে আমাদের sin x মাইনাস cos x হোল স্কয়ারের সূত্রটা আসে। তো দেখো যে এই জায়গায় উপরে রুট 2 sin x প্লাস cos x dx আর নিচে হচ্ছে 1 মাইনাস, এটাকে দেখো এর 1 কে আমরা কি লিখতে পারি, 1 কে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস এই যে এটা বসে গেল 2 sin x cos x। এখন দেখো যে এই যে sin x স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটার মান 1 আর মাইনাস মাইনাস আছে তারপরে এইটুকু। এখন দেখো a স্কয়ার এই যে sin x এটা হচ্ছে a ধরো, ধরো a ধরো আর এটুকে b ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, সিম্পলি নিচে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কয়ার লিখতে পারি। এই যে এইটুকুকে আমরা এইটুকু সূত্রে প্রয়োগ করলাম, এটা কি সিম্পলি বীজগণিতের সূত্র ক্লাস 8 এ আমরা পড়েছিলাম। এখন দেখো উপরে যেটা আছে ওইটাই থেকে যাবে sin x প্লাস cos x dx, ঠিক আছে। এখন এই লাইনটা থেকে আমরা এদিকে আসলাম, এই যে উপরের লাইনটা মুছে দিলাম, উপরের লাইনটা মুছে দিয়ে এখান থেকে পরের লাইনটা এখানে লিখবো, ঠিক আছে। এখন দেখো যে আমরা এই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি এটুককে আমাদের ধরে নিতে হবে, কি ধরে নেব জেড ধরে নিই। তো ধরো এটাকে এটুকুকে আমরা জেড ধরলাম, sin x মাইনাস cos x ইজ ইকুয়াল টু জেড। এখন তোমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করবে, ডিফারেন্সিয়েশন sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x হয়, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে, আর এটা হচ্ছে dz বাই dx, ঠিক আছে। এখন দেখো যে এটাকে আমরা কি পাই এখান থেকে, এখান থেকে পাই হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে কি sin x প্লাস cos x dz বাই dx। এখন দেখো যে এই যে dx টাকে আমরা এই পাশে নিয়ে যাইতে পারি, তার মানে sin x প্লাস cos x dx এইটার বদলে আমরা কি লিখতে পারি dz লিখতে পারি। তো এখন এখান থেকে এর পরের লাইন এখানে ইন্টিগ্রেশন অফ এই যে এইটুকের মান হচ্ছে dz, এইটুক ফুলের মান হচ্ছে dz আর এইটুকের মান হচ্ছে শুধু z, তার মানে এখানে আমরা লিখতে পারি যে রুট dz বাই নিচে আছে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, আবার এই জায়গায় জেড আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই সূত্রটার কথা মনে পড়ে যাবে। এই তারপরে এখন এক্স এর জায়গায় শুধু জেড বসাই দেবা, তার মানে এই যে দেখো এটা কি ধ্রুবক, এটাকে আমরা সামনে আনতে পারি, তার মানে রুট টু ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এখন এইটুকের মান কি সাইন ইনভার্স জেড, তার মানে আমরা লিখতে পারি রুট টু সাইন ইনভার্স জেড প্লাস সি। এখন অনেকে করবে কি এইটুকু অ্যান্সার লিখে দিয়ে চলে আসবে, আর বুয়েট কি লাস্ট পর্যন্ত দেখবে, এভাবে করে অনেকে কট খেয়ে যাবে। এর জন্য কি হবে এই যে জেড এর মান যে ধরে নিছিলা, এই যে জেড এর মান যে ধরে নিছিলা এখানে তোমাকে অবশ্যই বসাইতে হবে। পরীক্ষার হলে এগুলা কিছুই মনে থাকে না, স্যার কি করব, এই যে এরকম করা যাবে না। পরীক্ষার হলে যাতে সবকিছু মনে থাকে এর জন্য বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। এই যে রুট টু সাইন ইনভার্স জেড এর মান কত সাইন এক্স মাইনাস কোস এক্স প্লাস সি অবশ্যই দিতে হবে, ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্লাস সি অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। তো এই ম্যাথটা আমি কেন করাইলাম,
এই ম্যাথটা আমি করালাম মূলত যে এই ম্যাথে দেখো যে অনেক কিছু তুমি ফার্স্ট টাইম দেখে ভাববা যে এটা কিভাবে, এটা সেই টাইমে হঠাৎ করে মাথায় কিভাবে আসবে। এই জায়গায় তোমাদের ভাগ্য আর পরিশ্রমের ব্যাপারটা আলোচনা করছিলাম, যে তুমি যদি এরকম টাইপের ম্যাথ আগে থেকে প্র্যাকটিস না করো তাহলে তুমি পরীক্ষার হলে কখনোই মাথায় আসবে না যে এরপর এর কোন স্টেপ ইউজ করতে হবে। দেখো এই যে এই জায়গায় যে আমি 2 আনবো, এটা মাথায় তোমার থাকবে না পরীক্ষার হলে যদি তুমি আগে প্র্যাকটিস না করো। এই জন্য পরিশ্রমীরা সবসময় বিজয়ী হয়, কেননা তারা এগুলা আগে থেকেই একবার করে প্র্যাকটিস করে যায়। আর ভাগ্য তুমি সে দেখলা একবারে, আরে পারি এগুলা, সমস্যা নাই, ভাগ্যে যা আছে তাই হবে, এরকম ভাবলে তুমি এইসব ম্যাথ কখনোই সলভ করতে পারবে না। আসলে পৃথিবীতে কোনো কিছুই আসলে পরিশ্রম ছাড়া হয় না, বুঝছো? অনেক কিছুই দেখবা যে এই যে উদ্ভাসের কিছু নার্ড পোলাপান আছে, প্রথমে আসে স্যার কোশ্চেন করার আগে অ্যান্সার দিয়ে দেয়, এগুলো অনেককেই দেখবা, কিন্তু এগুলা তো আর একদিনে হয়নি, অনেক পরিশ্রম করা লাগে, বুঝছো? যে ব্যাকগ্রাউন্ডের পরিশ্রমগুলা কেউ দেখে না, সবসময় দেখে যে ও তো আগে থেকে গড গিফটেড নলেজ, কিন্তু গড গিফটেড বলতে কিছু নাই, সবই সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু কি আগে পরিশ্রম করছে, ওরা কি করছে আগে পরিশ্রম করছে, তোমার একটু লেট হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করলেই তুমি পারবা।